ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ চিন্তা। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা মিওসিস কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন বলতে কি বোঝায় বা কোন ধরনের কোষ বিভাজনকে আমরা মিওসিস কোষ বিভাজন বলবো। তো সংজ্ঞাটা একটু ভালো করে শুনে নাও। মিওসিস কোষ বিভাজন কাকে বলে? যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইবার বিভাজিত হলেও ক্রোমোজোম একবার বিভাজিত হয়, ফলে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনের মূল বৈশিষ্ট্য কি কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। 2 নম্বর কি, এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। 3 নম্বর, ক্রোমোজোম কিন্তু একবার বিভাজিত হয়। আর 4 নম্বর, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন করে। এই 4টে মূল বৈশিষ্ট্যকে যদি একটু সাজিয়ে পরপর বলে দাও, তাহলেই মিওসিসের সংজ্ঞাটা তোমরা পেয়ে যাবে। এবার জানবো বিভাজনের স্থান, অর্থাৎ মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে। তো উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটে রেণু মাতৃকোষে। রেণু মাতৃকোষ কাকে বলে? রেণু মাতৃকোষ হচ্ছে যে কোষ থেকে রেণু উৎপন্ন হয়। অর্থাৎ উদ্ভিদের 2 রকম রেণু হতে পারে, একটা হচ্ছে পরাগ রেণু, যেটাকে পুং রেণু বলি, আর একটা হচ্ছে স্ত্রী রেণু। এই পরাগ রেণু এবং স্ত্রী রেণু এরা যে কোষ থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় রেণু মাতৃকোষ। এখানে মনে রাখবে, এই রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম থাকে রেণু মাতৃকোষে। কিন্তু সেই রেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের ফলে যখন রেণু তৈরি হবে বা পরাগ রেণু বা স্ত্রী রেণু তৈরি হবে, তখন সেই রেণুতে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যায়, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়। তার ফলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ থেকে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত কোষ আমরা পাই। অর্থাৎ মিওসিস বিভাজন কি করে, একটা ডিপ্লয়েড কোষকে হ্যাপ্লয়েড কোষে পরিণত করে। ডিপ্লয়েড কোষ থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হলো রেণু মাতৃকোষ। এবার প্রাণীদের ক্ষেত্রে জনন মাতৃকোষ। এবার এই জনন মাতৃকোষ 2 রকম বলতে পারো। পুরুষদের ক্ষেত্রে এই জনন মাতৃকোষের নাম হচ্ছে স্পারমাটোসাইট, আর মহিলাদের ক্ষেত্রে এই জনন মাতৃকোষের নাম হচ্ছে উসাইট। যে সমস্ত কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে সেই কোষগুলিকে বলা হয় মিওসাইট। যেমন পুরুষদের ক্ষেত্রে স্পারমাটোসাইট, এটা একটা মিওসাইটের উদাহরণ। মহিলাদের ক্ষেত্রে উসাইটটাও হচ্ছে মিওসাইটের উদাহরণ। তাহলে মিওসাইট হচ্ছে যে সমস্ত কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। এখানে এই স্পারমাটোসাইট, উসাইট, এই কোষগুলো সব হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ এখানে সব 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। কিন্তু যখন এই কোষগুলি থেকে মিওসিস বিভাজনের ফলে অপত্য কোষ উৎপন্ন হয়, তখন সেই অপত্য কোষগুলো অর্থাৎ জনন কোষ, এই জনন কোষগুলো হয়ে যায় হ্যাপ্লয়েড, অর্থাৎ সেখানে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে জনন কোষ কি? পুরুষদের ক্ষেত্রে জনন কোষকে আমরা বলি শুক্রাণু, এবং মহিলাদের ক্ষেত্রে জনন কোষকে বলি ডিম্বাণু। তার মানে স্পারমাটোসাইট অর্থাৎ পুরুষ জনন মাতৃকোষ, সেই স্পারমাটোসাইট থেকে কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। স্পারমাটোসাইটটা হচ্ছে ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত, আর শুক্রাণু বা স্পার্ম এটা হচ্ছে হ্যাপ্লয়েড, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই স্পারমাটোসাইট থেকে শুক্রাণু তৈরির পদ্ধতিটা হলো মিওসিস কোষ বিভাজন। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রে উসাইট, এই উসাইট হচ্ছে জনন মাতৃকোষ। এই উসাইটে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্থাৎ ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। এই উসাইট থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যখন ডিম্বাণু তৈরি হয়, তখন সেই ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n সংখ্যক বা হ্যাপ্লয়েড। এরপরে আমরা জানবো মিওসিসের বৈশিষ্ট্য। মিওসিস কোষ বিভাজনে কি কি বৈশিষ্ট্য আছে? 1 নম্বর বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি এক প্রকার পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া।
মিওসিস হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। এর আগে পড়েছিলে তোমরা প্রত্যক্ষ কোষ বিভাজন, কাকে বলে? অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। কেন? কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ক্রোমোজোম বা বেমতন্তু তৈরি হয় না, সেখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন করে, তাই অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। কিন্তু মিওসিস প্রক্রিয়ায় কি হয়? মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় না, তার বদলে কি হয়? ক্রোমোজোম সৃষ্টি হয়, বেম গঠিত হয়, নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় ইত্যাদি বিভিন্ন অন্তর্বর্তী দশার মাধ্যমে মাতৃকোষটা বিভাজিত হয়। ওই জন্য এই কোষ বিভাজনকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। তাহলে যদি প্রশ্ন আসে যে পরোক্ষ কোষ বিভাজন কাকে বলে, তাহলে উত্তর হবে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত না হয়ে ক্রোমোজোম গঠন, বেম গঠন, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ইত্যাদি বিভিন্ন অন্তর্বর্তী দশার মাধ্যমে বিভাজিত হয়, তাকেই বলা হয় পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে মিওসিসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটি একটি পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটা ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ থেকে n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হয়। তার মানে কি হয়? ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য এটাই যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। এর আগে তোমরা পড়েছো মাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় সম বিভাজন। কেন? কারণ মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম যুক্ত এবং সমান বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়, তাই মাইটোসিসকে সম বিভাজন প্রক্রিয়া বলে। কিন্তু মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়, তাই মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন প্রক্রিয়া। এটা হলো 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য কি? মিওসিস প্রক্রিয়ায় মাতৃকোষের অর্ধেক সংখ্যক ডিএনএ যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়, অর্থাৎ অপত্য কোষের ডিএনএ পরিমাণও মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এটা হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি কোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, এটা মিওসিস প্রক্রিয়া হয়। মিওসিসে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হয়, এটা হলো 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মিওসিস কোষ বিভাজনের ফলে যে অপত্য কোষ উৎপন্ন হয় সেই অপত্য কোষের ক্রোমোজোমের প্রকৃতি মাতৃকোষের থেকে পৃথক হয়, অর্থাৎ অপত্য জীবের বৈশিষ্ট্য মাতৃজীবের বৈশিষ্ট্য থেকে পৃথক হয়। ঠিক আছে? তাহলে এইগুলো হলো মিওসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। এইবার মিওসিস কোষ বিভাজনের পর্যায়, কি কি পর্যায়ে মিওসিস কোষ বিভাজন ঘটে। দেখো আমি একটা ছক এঁকেছি এখানে। দেখো মিওসিস কোষ বিভাজনকে প্রথমেই মূলত 2টি পর্যায়ে ভাগ করা হয়, একটা হচ্ছে মিওসিস 1 এবং আরেকটি হচ্ছে মিওসিস 2। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন 2টি পর্যায়ে ঘটে, প্রথম মিওসিস বিভাজন এবং দ্বিতীয় মিওসিস বিভাজন। মিওসিস কোষ বিভাজনে কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস পরপর 2বার বিভাজিত হয়। মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছিল। এখানে দেখো এই একটা মাতৃকোষ আছে, এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে প্রথমে 2টি অপত্য কোষ উৎপন্ন করেছে, এটা হচ্ছে মিওসিস 1। দেখো মিওসিস 1 লেখা আছে। তারপর এই যে অপত্য কোষগুলো উৎপন্ন হলো এরা প্রত্যেকে আবার বিভাজিত হয়ে আরো 2টি করে অপত্য কোষ উৎপন্ন করেছে, অর্থাৎ মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মিওসিস 2। তাহলে মিওসিস 2টি পর্যায়ে ঘটে, মিওসিস 1 এবং মিওসিস 2। এবার মিওসিস 1, এই মিওসিস 1টা আবার 2টি ভাগে বিভক্ত। প্রথমে আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস ঘটে, তারপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। অর্থাৎ মিওসিস 1 এর প্রথম ভাগ হচ্ছে ক্যারিওকাইনেসিস 1 এবং দ্বিতীয় ভাগ হচ্ছে সাইটোকাইনেসিস 1। আমরা জানি কোষ বিভাজনে প্রথমেই নিউক্লিয়াসের বিভাজন ঘটে, ক্যারিওকাইনেসিস ঘটে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। তাহলে মিওসিস 1 এর প্রথমে হচ্ছে ক্যারিওকাইনেসিস 1। এই ক্যারিওকাইনেসিস 1 আবার 4টি দশায় সম্পন্ন হয়। নিউক্লিয়াসের বিভাজন 4টি দশায় ঘটে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। ঠিক আছে? তাহলে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এই 4টি দশার মাধ্যমে
নিউক্লিয়াসের বিভাজন ঘটে বা ক্যারিওকাইনেসিস 1 ঘটে। এরপরে হয় সাইটোকাইনেসিস 1। এই সাইটোকাইনেসিস 1 হওয়ার পর একটা অপত্য কোষ ভেঙে গিয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন হলো। ঠিক আছে, এই যে দুটি অপত্য কোষ উৎপন্ন হলো, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়ে গেছে। দেখো আমি যে ছবিটা এঁকেছি, এখানে মাতৃকোষে দেখো 4টি ক্রোমোজোম এঁকেছি, 1 2 3 4। মাতৃকোষে 4টি ক্রোমোজোম আছে, কিন্তু এই যে অপত্য কোষ হয়েছে, এই অপত্য কোষগুলিতে দেখো 1 2 দুটি ক্রোমোজোম আছে। এখানে দেখো 1 2 দুটি ক্রোমোজোম আছে, অর্থাৎ মাতৃকোষে 4টি ক্রোমোজোম থেকে অপত্য কোষে তার অর্ধেক হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা। অপত্য কোষে 2টি করে ক্রোমোজোম আছে, অর্থাৎ মিওসিস 1 প্রক্রিয়ায় অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়ে যায়। এরপরে শুরু হয় মিওসিস 2। এই মিওসিস 2 প্রক্রিয়াটা মাইটোসিসের ন্যায়। এই প্রক্রিয়াটা হচ্ছে মাইটোসিস বিভাজনের আগে যেমন পড়েছিলাম, ঠিক একই রকম প্রক্রিয়ায় মিওসিস 2 ঘটে। অর্থাৎ মিওসিস 2 কেও আবার তুমি দুটি ধাপে ভাগ করতে পারো, একটা ক্যারিওকাইনেসিস 2 আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস 2। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস 2। এবার ক্যারিওকাইনেসিস 2 নিউক্লিয়াস বিভাজন, এটা আবার 4টি দশায় ঘটে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আর তারপরে সাইটোকাইনেসিস 2। এই গোটা প্রক্রিয়ার পরে এই অপত্য কোষগুলো ভেঙে গিয়ে আরো দুটি করে অপত্য কোষ, অর্থাৎ মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হয়। এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে মিওসিস কোষ বিভাজন শেষ হয়। তাহলে মিওসিস কোষ বিভাজনে দুবার বিভাজন ঘটছে। মিওসিস 1 এর মাধ্যমে একবার বিভাজন ঘটছে, একটা কোষ ভেঙে দুটি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, তারপরে আবার সেই দুটি ভেঙে আরো দুটি করে মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে মিওসিস 2। দেখো মিওসিস 1 এ 4টে ক্রোমোজোম থেকে দুটি ক্রোমোজোম যুক্ত অপত্য কোষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ মিওসিস 1 এ ক্রোমোজোমের হ্রাস ঘটেছে, ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়েছে। কিন্তু মিওসিস 2, এই মিওসিস 2টা মাইটোসিসের মতো। তাহলে মাইটোসিসে আমরা জানি ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই এই দুটি ক্রোমোজোম বিশিষ্ট অপত্য থেকে যখন আরো দুটি অপত্য তৈরি হচ্ছে, তাদের ক্রোমোজোম সংখ্যাও দুটিই থাকছে। এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, এখানেও দুটি ক্রোমোজোম ছিল, এখানেও দুটি ক্রোমোজোম আছে, অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটেনি। অর্থাৎ মিওসিস 2টা হচ্ছে সমবিভাজন। মিওসিস 2 এ অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আর মিওসিস 1টা হচ্ছে হ্রাস বিভাজন। কিন্তু মিওসিস 2 এ যেটা হয়, এখানে ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। এই মিওসিস 1 আর মিওসিস 2 এই দুটি দশার মাঝখানে একটা ক্ষণস্থায়ী অন্তর্বর্তী দশা আছে, যেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিস হলো মিওসিস 1 আর মিওসিস 2 এর মাঝের একটা ক্ষণস্থায়ী দশা। এই ইন্টারকাইনেসিস দশাতে কিন্তু ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয় না। যেমন এর আগে আমরা মাইটোসিসের ক্ষেত্রে পড়েছি, মাইটোসিস কোষ বিভাজনের আগে ইন্টারফেজ দশা থাকে, সেই ইন্টারফেজে এস দশা, সংশ্লেষ দশায় ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু এই যে দ্বিতীয় বিভাজনটা ঘটছে মিওসিস 2, মিওসিস 1 এর পর যখন মিওসিস 2 ঘটবে, তার মাঝখানে কিন্তু ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ ঘটে না। তার ফলে কি হয়, তার ফলে এইটা ভেঙে যখন দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, সেই অপত্য কোষে ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যায়। তাহলে মিওসিস 2 এ কি হয়, ডিএনএ এর হ্রাস ঘটে, ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়। আর মিওসিস 1 এ ক্রোমোজোমের পরিমাণ অর্ধেক হয়, ক্রোমোজোমের হ্রাস ঘটে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস একটু বোঝাই। দেখো এই যে মাতৃকোষ আছে, এই মাতৃকোষে 4টি ক্রোমোজোম রয়েছে। এটা একটা ডিপ্লয়েড কোষ, দেখো 2n লেখা আছে। 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত একটি ডিপ্লয়েড কোষ হচ্ছে এটা মাতৃকোষ। এবার ডিপ্লয়েড কোষ কাকে বলে, এর আগে পড়েছো, দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয়। অর্থাৎ দুটি n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ পরস্পর মিলিত হয়ে একটা ডিপ্লয়েড কোষ বা 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষ উৎপন্ন হয়। এই দুটি হ্যাপ্লয়েড কোষ কি কি, দুটি জনন কোষ। জনন কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে n সংখ্যক বা হ্যাপ্লয়েড। তাহলে এইটা একটা জনন কোষ যাতে n সংখ্যক ক্রোমোজোম আছে, এইটা আরেকটা জনন কোষ, এটা n সংখ্যক ক্রোমোজোম আছে। একটা পুং জনন কোষ আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। এই দুটি জনন কোষ নিষেকের মাধ্যমে মিলিত হয়, মিলিত হয়ে একটা জাইগোট তৈরি হয়। সেই জাইগোটটা হয়ে যায় ডিপ্লয়েড, এতে ক্রোমোজোম সংখ্যা 2n হয়ে যায়।
সেই জাইগোটটা বৃদ্ধি পেয়ে আস্তে আস্তে অপত্য জীব সৃষ্টি হয়। তাহলে এই যে অপত্য জীবের মাতৃকোষ, এতে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। এই 2n সংখ্যক ক্রোমোজোম সে কোথা থেকে পেয়েছে? একটা n সংখ্যক ক্রোমোজোম পেয়েছে পিতার কাছ থেকে, এটা হচ্ছে পুংজনন কোষে n সংখ্যক ক্রোমোজোম। আর আরেকটা n সংখ্যক ক্রোমোজোম পেয়েছে মায়ের কাছ থেকে, এটা স্ত্রী জনন কোষ থেকে এসছে n সংখ্যক ক্রোমোজোম। এই n আর n মিলিত হয়ে 2n হয়েছে। দেখো আমি যে ছবিটাতে আঁকছি, এখানে আমি n সমান 2 নিয়েছি, n সমান 2, অর্থাৎ পুংজনন কোষেও 2টি ক্রোমোজোম আছে আর স্ত্রী জনন কোষেও 2টি ক্রোমোজোম আছে। এই 2টি আর 2টি মিলিত হয়ে এই জনন মাতৃকোষের উপর 4টি ক্রোমোজোম আছে, 1 2 3 4। এই 4টি ক্রোমোজোম কোথা থেকে এসছে? দেখো ওই উপরে আমি এঁকেছি, একটা পুং জনন কোষ এঁকেছি আর একটা স্ত্রী জনন কোষ এঁকেছি। দেখো পুং জনন কোষে 2টি ক্রোমোজোম আঁকা আছে, দেখো পিতার কাছ থেকে 2টি পাবে, আবার মাতার কাছ থেকেও 2টি পাবে, n = 2। তাহলে পুং জনন কোষ থেকে 2টি ক্রোমোজোম আর স্ত্রী জনন কোষ থেকে 2টি ক্রোমোজোম, এই 2টি ক্রোমোজোম মিলিত হয়ে যখন একটা নতুন জীব উৎপন্ন হবে, তখন তার কোষের মধ্যে ক্রোমোজোম হয়ে গেল 4টি, 1 2 3 4। এই 4টির মধ্যে 2টি পেয়েছে পিতার কাছ থেকে আর 2টি পেয়েছে মাতার কাছ থেকে। এবার এই 4টি ক্রোমোজোমের মধ্যে আবার দেখো পিতার কাছ থেকে যে 2টি ক্রোমোজোম পেয়েছে, সেই 2টি ক্রোমোজোম 2টি আলাদা বৈশিষ্ট্যযুক্ত। এই একটা দেখো বড় এঁকেছি আর একটা ছোট করে এঁকেছি, একটা আকৃতিতে বড় ক্রোমোজোম আর আরেকটা আকৃতিতে ছোট। এটা বোঝাচ্ছে যে দুটো ক্রোমোজোম 2টি স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত, 2টি আলাদা আলাদা। ঠিক একই রকম মাতার ক্ষেত্রেও ওই স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত 2টি ক্রোমোজোম আছে, একটি বড় একটি ছোট। এই বড় ক্রোমোজোমটি পিতার ক্ষেত্রে যে বৈশিষ্ট্য ধারণ করে, এই বড় ক্রোমোজোমটি মাতার ক্ষেত্রে একই বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ এই বড় ক্রোমোজোম দুটি হচ্ছে একই প্রকারের, একটা পিতার শরীরে আছে, একটা মাতার শরীরে আছে। আর এই যে ছোট ক্রোমোজোম দুটো এঁকেছি, সেই ছোট ক্রোমোজোম দুটো একই প্রকারের, অর্থাৎ একই বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই দুটো যখন মিলিত হয়ে একটা নতুন অপত্য জীব তৈরি হচ্ছে, তার মধ্যে 4টে ক্রোমোজোম চলে আসছে। তার মধ্যে বড় ক্রোমোজোম দুটো হয়ে গেল, দেখো পিতার কাছ থেকে একটা আর মাতার কাছ থেকে একটা, দেখো এই একটা আর এই একটা, এই দুটো এখানে বড় ক্রোমোজোম দুটো হয়ে গেল। এই দুটো ক্রোমোজোম একই প্রকারের, অর্থাৎ এই দুটো ক্রোমোজোম একই আকৃতি বিশিষ্ট, সমান আকৃতি বিশিষ্ট, সমান দৈর্ঘ্য বিশিষ্ট এবং সমান জিন সজ্জা বিশিষ্ট। এটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ক্রোমোজোমের মধ্যে বংশগতি বৈশিষ্ট্য ধারণ এবং বহন কে করে? জিন করে। এই জিনের উপর নির্ভর করে কোনো জীবের বৈশিষ্ট্য। তাহলে এই দুটো ক্রোমোজোম সমান জিন সজ্জা বিশিষ্ট, এদের মধ্যে একই রকমের জিন সজ্জা আছে বড় ক্রোমোজোম দুটো, এদের আকৃতিও সমান, দৈর্ঘ্য সমান। এই দুটো ক্রোমোজোম কোথা থেকে এসছে? একটা বড় ক্রোমোজোম এসছে পিতার কাছ থেকে, আরেকটি বড় ক্রোমোজোম এসছে মাতার কাছ থেকে। এই দুটো একই প্রকার। আবার ছোট ক্রোমোজোম দুটো যেগুলো আঁকা আছে, এই দুটো আবার একই প্রকার। এই দুটোর মধ্যে একটা এসছে পিতার কাছ থেকে, আরেকটা এসছে মাতার কাছ থেকে। এই যে একই দৈর্ঘ্য বিশিষ্ট, একই আকৃতি বিশিষ্ট এবং একই জিনসজ্জা বিশিষ্ট এই যে দুটি করে ক্রোমোজোম ডিপ্লয়েড কোষে দেখতে পাওয়া যায়, যেগুলো পিতা এবং মাতা থেকে একটি করে এসে মোট এক জোড়া ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোম দুটিকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম। এই নামটা মনে রাখবে, সমসমস্থ ক্রোমোজোম। সমসমস্থ ক্রোমোজোম, এটাকে ইংরেজিতে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে সমসমস্থ ক্রোমোজোম কাকে বলে? সমসমস্থ ক্রোমোজোম হচ্ছে কোনো ডিপ্লয়েড কোষে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম যুক্ত কোষে সমান আকৃতি, সমান দৈর্ঘ্য এবং সমান জিনসজ্জা বিশিষ্ট পিতা মাতা থেকে একটি করে পাওয়া মোট এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম। ঠিক আছে? তাহলে সমসমস্থ ক্রোমোজোম বলতে দুটি ক্রোমোজোমকে বোঝাচ্ছি। এই ওপরে একটা বড় ক্রোমোজোম আছে, নিচে একটা বড় ক্রোমোজোম আছে, এই দুটোকে একসঙ্গে নিয়ে হচ্ছে এক জোড়া। এই এক জোড়া এরা হচ্ছে একটা সমসমস্থ ক্রোমোজোম। এই দুটোর মধ্যে একটা এসছে পিতার কাছ থেকে আর একটা এসছে মাতার কাছ থেকে, এবং দুটো ক্রোমোজোমই সমান দৈর্ঘ্যের, সমান আকৃতি বিশিষ্ট এবং সমান জিন সজ্জা বিশিষ্ট। এরা একই বৈশিষ্ট্য বহন করে। আবার আরেক জোড়া আছে, দেখো এই ছোটটা আর এই ছোটটা, এরা হচ্ছে আরেক জোড়া, এরাও হচ্ছে আবার সমসমস্থ ক্রোমোজোম। এরাও একটি এসছে পিতার কাছ থেকে আর একটি এসছে মাতার কাছ থেকে। তাহলে এখানে ক জোড়া আছে? 2 জোড়া। ওই জন্য আমরা 2n বলি, এখানে 4টে ক্রোমোজোম বলি না, আমরা বলি 2 জোড়া ক্রোমোজোম আছে, 2n। তাহলে n এর মান হচ্ছে 2।
ঠিক আছে, n এর মান 2, 2n মানে 2 জোড়া, 2 জোড়া মানে 4টি। তাহলে সমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? কোনো ডিপ্লয়েড কোষে সমান আকৃতি বিশিষ্ট, সমান দৈর্ঘ্য বিশিষ্ট এবং সমান জিনসজ্জা বিশিষ্ট পিতা মাতা থেকে পাওয়া একটি করে মোট এক জোড়া ক্রোমোজোমকে সমস্ত ক্রোমোজোম বলে। ঠিক আছে, এবার দেখো এই মাতৃকোষটা যখন প্রথম পর্যায়ে মিওসিস 1 এর মাধ্যমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ উৎপন্ন হলো, সেই দুটি অপত্য কোষে কি হলো? ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটলো, ক্রোমোজোম কমে গেল। কটা হলো? আগে ছিল 4টি ক্রোমোজোম, এখন হয়ে গেল 2টি ক্রোমোজোম। এবার 4টের মধ্যে কোন দুটি পেয়েছো? দেখো এখানে 2 জোড়া সমস্ত ক্রোমোজোম ছিল, এই বড় ক্রোমোজোম 1 জোড়া ছিল আর ছোট ক্রোমোজোম 1 জোড়া ছিল। এই প্রত্যেক জোড়া সমস্ত ক্রোমোজোম থেকে একটা করে আসবে অপত্য কোষে। এই যে বড় ক্রোমোজোম 1 জোড়া ছিল তার মধ্যে একটা এসছে বড় ক্রোমোজোম এই কোষে, আর আরেকটা বড় ক্রোমোজোম এই কোষে চলে গেছে। তার মানে কি দেখতে পাচ্ছি? তাহলে মিওসিস 1 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্ত ক্রোমোজোম দুটি পরস্পর পৃথক হয়ে দুটি অপত্য কোষে চলে যাচ্ছে। তাহলে এক জোড়া করে অনেকগুলি সমস্ত ক্রোমোজোম আছে, এই সমস্ত ক্রোমোজোমগুলি ভাগ হয়ে যাচ্ছে, সমান সংখ্যায় ভাগ হয়ে যাচ্ছে। যদি 3 জোড়া সমস্ত ক্রোমোজোম থাকে তাহলে 3টে একটা কোষে যাবে আর বাকি 3টে আর একটা কোষে যাবে। যদি 2 জোড়া সমস্ত ক্রোমোজোম থাকে তার মধ্যে 2টি যাবে একটা কোষে আর 2টি যাবে অন্য কোষে। মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম থাকে। 23 জোড়া মানে 23 জোড়া সমস্ত ক্রোমোজোম। মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। আমরা 46টা বলি না, আমরা বলি 23 জোড়া। কেন বলি? কারণ এই 46টির মধ্যে জোড়ায় জোড়ায় সমস্ত ক্রোমোজোমগুলো আছে, ওই জন্য আমরা 23 জোড়া বলি। তাহলে এইরকম 23টা সেট আছে সমস্ত ক্রোমোজোম। এই 23টা সেটের মধ্যে প্রত্যেক সেট থেকে একটা করে নিয়ে 23টা ক্রোমোজোম একটা দিকে চলে যাবে, একটা অপত্য কোষে যাবে, আর বাকি 23টা ক্রোমোজোম আর একটা অপত্য কোষে যাবে। ঠিক আছে, তাহলে মানুষের ক্ষেত্রে 46টা ক্রোমোজোম যুক্ত জনন মাতৃকোষ থেকে যখন কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হবে, শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হবে, তখন তাতে ক্রোমোজোম সংখ্যা 23 হয়ে যাচ্ছে। এখানে ছিল 46টা ক্রোমোজোম, 23 জোড়া ছিল, এখানে 23টি করে হয়ে গেল। অর্থাৎ মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23টি, শুক্রাণুতেও 23টি, ডিম্বাণুতেও 23টি। বোঝা গেল? তাহলে যেটা বলতে চাইছিলাম, এই মিওসিস 1 বিভাজনে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যাচ্ছে। এই হ্রাসটা কিভাবে হচ্ছে? এই যে সমস্ত ক্রোমোজোম আছে বা হোমোলোগাস ক্রোমোজোম, সেই প্রত্যেক জোড়া সমস্ত ক্রোমোজোম সমান সংখ্যায় ভাগ হয়ে দুটি অপত্য কোষে চলে যাচ্ছে। তাহলে এই এক জোড়ার মধ্যে একটা এসছে এই কোষে আর একটা এসছে এই কোষে। আবার এই ছোট ক্রোমোজোম এই যে এক জোড়া সমস্ত ছিল, এই দুটোর মধ্যে একটা এসছে এই কোষে আর একটা এসছে এই কোষে। এইভাবে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে যখন মিওসিস 2 ঘটছে, মিওসিস 2 এর ক্ষেত্রে কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হচ্ছে না। এই মিওসিস 2টা হচ্ছে মাইটোসিসের মতো, এখানে ক্রোমোজোম সংখ্যা একই থাকছে। দেখো এখানেও 2টি ক্রোমোজোম ছিল, এখানেও 2টি ক্রোমোজোম এসছে। তাহলে এইখানে কিভাবে বিভাজন করছে? এটা হচ্ছে মাইটোসিসে যেমন দেখেছিলে অ্যানাফেজ দশায় কি হয়, প্রত্যেকটা ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিডে বিভক্ত হয়, যেগুলোকে আমরা সিস্টার ক্রোমাটিড বলি। দেখো এখানে 2টি সিস্টার ক্রোমাটিড আছে, প্রত্যেকটা ক্রোমোজোম 2টি করে সিস্টার ক্রোমাটিডে বিভক্ত আছে। এটাও তাই আছে 2টি সিস্টার ক্রোমাটিড, এটাও 2টি সিস্টার ক্রোমাটিড, এটাও 2টি সিস্টার ক্রোমাটিডে বিভক্ত আছে। এই সিস্টার ক্রোমাটিড গুলো ভেঙে যায় অ্যানাফেজ দশায়। মাইটোসিসে যেমন পড়েছিলে, অ্যানাফেজ দশায় এই সিস্টার ক্রোমাটিড গুলো যুক্ত থাকে মাঝখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলটা দৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়ে গিয়ে 2টি ক্রোমাটিড আলাদা হয়ে যায় এবং 2টি ক্রোমাটিডের প্রত্যেকটি ক্রোমাটিড এক একটা অপত্য ক্রোমোজোম হিসাবে আচরণ করে এবং প্রত্যেকটি ক্রোমাটিড 2 মেরুর দিকে চলতে শুরু করে, যেটাকে আমরা অ্যানাফেজীয় চলন বলি। তাহলে এই যখন মিওসিস 2 ঘটবে তখন কি হবে? প্রত্যেকটা ক্রোমোজোমের যে 2টি করে ক্রোমাটিড ছিল সেই প্রত্যেকটা ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। একটা ক্রোমাটিড এই ক্রোমোজোমে এক মেরুর দিকে চলে যাবে, আর একটা ক্রোমাটিড আরেক মেরুর দিকে যাবে, এবং মাঝখানে যখনই কোষটা সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যাবে তখন উপরের দিকে একটা কোষ তৈরি হবে যাতে একটা ক্রোমাটিড থাকবে। দেখো এই কোষে একটা ক্রোমাটিড আছে আর নিচের দিকে মেরুতে আরেকটা কোষ তৈরি হবে, সেখানে আরেকটা ক্রোমাটিড আছে। এই দুটো ক্রোমাটিড একসঙ্গে এখানে ছিল। এই মিওসিস 2 এর ফলে কি হয়েছে? ক্রোমাটিড দুটো আলাদা হয়ে গিয়ে পৃথক ক্রোমোজোম হিসাবে আচরণ করছে। তাহলে এইভাবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটছে। এবার আমরা একটু ছবির সাহায্যে এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটাকে দেখে নেব।
চলো ছবির সাহায্যে আমরা দেখিনি মিওসিস কোষ বিভাজন কিভাবে ঘটছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ মিওসিস কোষ বিভাজনের ধাপগুলিকে দেখানো হয়েছে। বাঁ দিকে মিওসিস 1 এর ধাপগুলি দেখানো হয়েছে, আর ডান দিকে মিওসিস 2 এর ধাপগুলি দেখানো হয়েছে। যদি বাঁ দিকের একবারে উপর থেকে ক্রমশ নিচের দিকে নামতে থাকো তাহলে দেখতে পাবে মিওসিস 1 এর সবথেকে প্রথমে যেটা ঘটে সেই দশাটি হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 এর পরে মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1, তারপরে টেলোফেজ 1 এবং তারপর সাইটোকাইনেসিস 1। এর ফলে মিওসিস 1 কোষ বিভাজনের মাধ্যমে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ উৎপন্ন হয়, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। আর এই সাইটোকাইনেসিস 1 শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় মিওসিস 2 এর প্রথম ধাপ, অর্থাৎ প্রোফেজ 2। ডান দিকে একবারে উপরে দেখতে পাবে প্রোফেজ 2 শুরু হচ্ছে। প্রোফেজ 2 এর পরে মেটাফেজ 2, তারপর অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ 2, তারপর সাইটোকাইনেসিস 2। এর ফলে মোট 4টি অপত্য কোষ উৎপন্ন হচ্ছে। তার ফলে এই গোটা প্রক্রিয়ার মাধ্যমে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ উৎপন্ন হলো, যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এবার বিস্তারিতভাবে দেখা যাক মিওসিস 1 এর প্রথম দশা প্রোফেজ 1। এই প্রোফেজ 1 দশাটি আবার 5টি উপদশায় বিভক্ত। 1 নম্বর লেপ্টোটিন উপদশা। এই উপদশায় ক্রোমোজোমগুলিকে বিশেষভাবে সজ্জিত থাকতে দেখা যায়। এই সময় ক্রোমোজোমগুলিকে ফুলে তোড়ার মতো দেখায়, তাই এই লেপ্টোটিন উপদশাকে বোকে স্টেজ বলা হয়। 2 নম্বর জাইগোটিন উপদশা। এই উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পরের কাছাকাছি আসে এবং সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স নামক নিউক্লিয় প্রোটিন দ্বারা পরস্পর জোড় বাঁধে। এই জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস এবং এই জোড়বদ্ধ সমস্ত ক্রোমোজোম দুটিকে বলা হয় বাইভ্যালেন্ট ক্রোমোজোম। 3 নম্বর প্যাকাইটিন উপদশা। এই উপদশায় বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে খণ্ড বিনিময় ঘটে, অর্থাৎ ডিএনএর আদান প্রদান ঘটে। এই ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। এরপর 4 নম্বর ডিপ্লোটিন উপদশা। এই উপদশায় বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে বিকর্ষণ বলের প্রভাবে কায়াজমা অংশটি সমস্ত ক্রোমোজোম দুটির প্রান্তের দিকে সরে যায়। একে বলা হয় প্রান্তীয় গমন। এবং শেষ উপদশাটি হল 5 নম্বর ডায়াকাইনেসিস। এই উপদশায় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় এবং সমস্ত ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়। প্রোফেজ 1 এর ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো ছবিতে নীল বর্ণের একটি ক্রোমোজোম এবং বেগুনি বর্ণের একটি ক্রোমোজোম, এরা দুজনেই সমান আকৃতি বিশিষ্ট, সমান দৈর্ঘ্যের এবং সমান জিনসজ্জা বিশিষ্ট ক্রোমোজোম। এই দুটি ক্রোমোজোমকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এই সমসমস্ত ক্রোমোজোম দুটি পরস্পরের কাছাকাছি এসেছে এবং পরস্পর জোড় বেঁধেছে। এই সমসমস্ত ক্রোমোজোম দুটি জোড় বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সাইন্যাপসিস এবং এই অবস্থায় এই জোড়বদ্ধ সমস্ত ক্রোমোজোম দুটিকে বলা হয় বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবার দেখো এই বাইভ্যালেন্ট অবস্থায় প্রত্যেকটি ক্রোমোজোম আবার দুটি করে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে। তার ফলে মোট 4টি ক্রোমাটিড যুক্ত যে বাইভ্যালেন্ট গঠন সৃষ্টি হয়েছে তাকে বলা হয় টেট্রাড। এই প্রোফেজ 1 দশায় প্রাণীকোষের ক্ষেত্রে অপত্য সেন্ট্রিওল দুটি 2 মেরুর দিকে চলতে শুরু করে এবং প্রোফেজ 1 দশায় বেম গঠন শুরু হয়। ক্রসিং ওভার। দেখো ছবিতে আমরা 4টি ক্রোমোজোম দেখতে পাচ্ছি।
এর মধ্যে বড় আকৃতির দুটি ক্রোমোজোম আছে, একটি লাল বর্ণের এবং অপরটি নীল বর্ণের। ঠিক সেই রকম ছোট আকৃতির দুটি ক্রোমোজোম রয়েছে, একটি লাল বর্ণের এবং অপরটি নীল বর্ণের। এই ক্রোমোজোম জোড়াকে বলা হয় সমসমস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এদের মধ্যে যে কোনো এক জোড়ার দিকে তাকাও। মনে করি বড় আকৃতির দুটি ক্রোমোজোম, একটি নীল রঙের এবং অপরটি লাল রঙের, এই ক্রোমোজোম দুটি পরস্পরের কাছাকাছি আসছে এবং বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠন করছে। এই বাইভ্যালেন্ট ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ একটি নীল রঙের ক্রোমাটিড এবং একটি লাল রঙের ক্রোমাটিড, এদের একটি অপরটির উপর দিয়ে যাওয়ার ফলে তাদের সংযোগস্থলে এক্স আকৃতির একটি গঠন সৃষ্টি করেছে। এই এক্স আকৃতির গঠনকে বলা হয় কায়াজমা। এবার দেখো, এই এক্স আকৃতির যে গঠন আছে, সেই এক্স আকৃতির গঠনের সংযোগস্থলে উভয় সিস্টার ক্রোমাটিড একে অপরের সঙ্গে ক্রোমোজোমীয় বস্তুর আদান প্রদান ঘটাচ্ছে। একে বলা হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ফলে দুটি ক্রোমোজোমের মধ্যেই ক্রোমোজোমীয় বস্তুর আদান প্রদান ঘটছে। এইবার দেখো, ছবিতে তোমরা দুটি সমসমস্ত ক্রোমোজোম দেখতে পাচ্ছ, একটা সবুজ রঙের এবং একটি লাল রঙের, যারা পরস্পরের মধ্যে কায়াজমা সৃষ্টি করেছে বা এক্স আকৃতির গঠন সৃষ্টি করেছে। এবং এই কায়াজমা অঞ্চলে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ডিএনএর আদান প্রদান ঘটছে বা ক্রোমোজোমীয় বস্তুর আদান প্রদান ঘটছে। তার ফলে দেখো কি হচ্ছে, তার ফলে এই সবুজ রঙের যে ক্রোমোজোমটি আছে, সেই ক্রোমোজোমটি লাল রঙের ক্রোমোজোম থেকে ডিএনএর কিছুটা অংশ পেয়ে যাচ্ছে। আবার লাল রঙের যে ক্রোমোজোমটা আছে, সেই ক্রোমোজোমটি সবুজ রঙের ক্রোমোজোম থেকে ডিএনএর কিছুটা অংশ পাচ্ছে। তার ফলে দুটি ক্রোমোজোমের মধ্যেই জিনগত বিন্যাসের পরিবর্তন ঘটছে, অর্থাৎ জিনের পুনর্বিন্যাস ঘটছে। আর এই জিনের পুনর্বিন্যাসের ফলে এই দুটি ক্রোমোজোমের বৈশিষ্ট্যই পাল্টে যাচ্ছে। মেটাফেজ 1। ক্রসিং ওভার ঘটে যাওয়ার পর বাইভ্যালেন্টের নন সিস্টার ক্রোমাটিডগুলির মধ্যে বিকর্ষণ বলের প্রভাবে কায়াজমা অংশটি সমসমস্ত ক্রোমোজোম দুটির প্রান্তের দিকে সরে যায়। একে প্রান্তীয় গমন বলে। এরপর মেটাফেজ 1 দশায় এই সমসমস্ত ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় তলে বা বিষুব তলে সজ্জিত হয় এবং মেটাফেজ প্লেট গঠন করে। অ্যানাফেজ 1। এই দশায় প্রতিটি বাইভ্যালেন্ট গঠনকারী সমসমস্ত ক্রোমোজোম দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেমতন্তুর সংকোচনের ফলে উহারা বেমের বিপরীত মেরুর দিকে গমন করতে শুরু করে। অর্থাৎ এখানে দুটি সমসমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমোজোমের যে দুটি করে ক্রোমাটিড থাকে, সেই দুটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে পৃথকীকরণ ঘটে থাকে। এইটি মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে অন্যতম একটি পার্থক্য। এইভাবে মিওসিস 1 কোষ বিভাজনের অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমগুলি পরস্পর পৃথক হয়ে অপত্য কোষগুলিতে সমানভাবে বিন্যস্ত হয়। এর ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। টেলোফেজ 1। এই দশায় বেমতন্তু ধীরে ধীরে অবলুপ্ত হয়। কোষের মধ্যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে এবং ক্রোমোজোমের কুণ্ডলীগুলি খুলে গিয়ে ক্রোমোজোমগুলি পুনরায় সুত্রাকৃতি আকার ধারণ করে। এই টেলোফেজ দশা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এই টেলোফেজ দশা চলাকালীন অথবা এই দশাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস 1 প্রক্রিয়া শুরু হয়ে যায়, যার ফলে কোষের সাইটোপ্লাজমের পৃথকীকরণ ঘটে এবং সাইটোকাইনেসিস 1 প্রক্রিয়া শেষ হওয়ার ফলে সম্পূর্ণ নতুন দুটি অপত্য কোষ গঠিত হয়। এরপর শুরু হয় দ্বিতীয় মিওসিস কোষ বিভাজন বা মিওসিস 2। এই পর্যায়টি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ।
প্রোফেজ 2 এই দশায় মিওসিস 1-এর ফলে উৎপন্ন অপত্য কোষ দুটির প্রত্যেকটিতে ক্রোমোজোমগুলি পুনরায় কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয় এবং কোষের মধ্যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্ত হয় এবং কোষের মধ্যে বেমতন্তু গঠন শুরু হয়। মেটাফেজ 2 এই দশায় প্রতিটি অপত্য কোষের ক্রোমোজোমগুলি বেমতন্তুর সঙ্গে সেন্ট্রোমিয়ার অঞ্চলে আবদ্ধ হয় এবং বেমের বিষুব বা নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। অ্যানাফেজ 2 এই দশায় মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজীয় চলনের মতো দুটি অপত্য কোষের প্রতিটিতে ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটি পরস্পর থেকে পৃথক হয়ে যায় এবং বেমের বিপরীত মেরুর দিকে গমন করে। টেলোফেজ 2 এই দশায় প্রতিটি অপত্য কোষের দুই মেরুতে অবস্থিত ক্রোমোজোমগুলির কুণ্ডলী খুলে গিয়ে পুনরায় সুতোর মতো আকৃতি ধারণ করে এবং কোষের মধ্যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। এর ফলে প্রতিটি অপত্য কোষের মধ্যে দুটি করে অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। এবার সমগ্র মিওসিস প্রক্রিয়াটি একসাথে ছবির মাধ্যমে দেখা যাক।